আমার পেছনে একটা স্মারক বক্স। আই ওয়াজ হেয়ার ফার্স্ট ওডিআই অ্যাট SBNCS, 100 ওডিআই অ্যাট SBNCS। এই বোর্ডটাতে অনেকের সিগনেচার আছেন এবং যারা যারা এই মিরপুর স্টেডিয়ামে 100তম ওয়ানডেটা কভার করেছিলেন তাদের সিগনেচার আছেন। এবং আমার পাশে যিনি বসে আছেন মাজার ভাই, ওনারও সিগনেচার আছেন এখানে। এবং আজকে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তীর অনুষ্ঠান হলো এবং সেই অনুষ্ঠানের হোস্ট ছিলেন মাজার ভাই। এবং আরও একটা তথ্য দিতে চাই, বাংলাদেশ যে প্রথম টেস্টটা খেলে সেই 2000 সালে, সেই টেস্টের বল বয় ছিলেন এই মাজার ভাই। তো আজকে আমাদের টেস্ট শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে এবং এই দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর আমরা এখনই আবার সেই মাজার ভাইয়ের কাছে আসলাম। মাজার ভাই এভরিওয়্যার। আবিদ, অনেকে কিন্তু ভাববে আমার বয়স অনেক বেশি, সো এটা কিন্তু চেষ্টা করছি বয়সটা কমানোর। অ্যাপার্ট ফ্রম জোকস, কেমন দেখলেন? বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে তো ডিসঅ্যাপয়েন্টিং। আমরা এক্সপেক্ট করছিলাম যে আজকে বাংলাদেশ অ্যাটলিস্ট 250-এর কাছাকাছি যাবে, যেটা মোটামুটি হয়েছিল। তাইজুল ভালো একটা ব্যাটিং করেছে এবং একটা সময় কিন্তু ব্যাটিং করেছে, একটা সময় পার করেছিল, বাট পরবর্তীতে গিয়ে উইকেটটা আরও বেটার হয়েছে। এবং শ্রীলঙ্কার যে ব্যাটিং অ্যাপ্রোচ ছিল সেটা খুবই পজিটিভ। তারা যেভাবে এসে দ্রুত রান রেটটা বজায় রেখে রান করছিল, বোঝা যাচ্ছিল যে তারা একবার ব্যাট করার মেন্টালিটিতে আছে। এবং দিন শেষে কিন্তু তাই দেখা যাচ্ছে। এখন দে আর ডমিনেটিং, 8 উইকেট হাতে আছে, অলরেডি 40-45 রানের লিড নিয়ে ফেলেছে, রাইট? সো ওই জায়গাটা থেকে তো এখন দ্বিতীয় দিন শেষে, যেমন প্রথম দিন শেষেও বলেছিলাম যে শ্রীলঙ্কা ডমিনেটিং পজিশনে আছে, দ্বিতীয় দিন শেষে সেই ডমিনেন্সটা আরও বেশি হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের জন্য এখন অনেক ডিফিকাল্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বলছেন বাংলাদেশের জন্য অনেক ডিফিকাল্ট। শ্রীলঙ্কার রান হচ্ছে 290 উইকেট। পাথুম নিশাঙ্কা, যিনি গত টেস্টে আমাদের ভুগিয়েছেন, এই টেস্টেও আমাদের বেশ ভোগাচ্ছেন। নিশাঙ্কার এগেনস্টে আমাদের কোনো প্ল্যান কাজে আসে? নিশাঙ্কা তো খুব বেশি দিন হয়নি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। আমরা T20 ওয়ার্ল্ড কাপেও দেখেছি নিশাঙ্কা আমাদের ভুগিয়েছেন, এখানেও ভোগাচ্ছেন। তো নিশাঙ্কা যে ক্যালিবারের ব্যাটসম্যান, আমাদের বোলাররাও তো কম ক্যালিবারের না, তাই জন্য কম এক্সপিরিয়েন্স নয়, বা বলতে গেলে পেস বোলিং ইউনিটটি একটু কম এক্সপিরিয়েন্সড, বাট স্পিন বোলিং ডিপার্টমেন্ট তো বেশ শক্তিশালী বা বেশ এক্সপিরিয়েন্স। তো নিশাঙ্কার এগেনস্টে আমাদের প্ল্যান এক্সিকিউট হচ্ছে না কেন? আমি যেটা গতদিনও বলছিলাম যে পুটিং আ হাই প্রাইস ট্যাগ অন ইউর উইকেট। শান্তর কথা বলছিলাম, মুশফিকের কথা বলছিলাম যে গত টেস্টে 100 করেছে, তো এই টেস্টেও সেই ধারাবাহিকতাটা রাখাটাই হলো গিয়ে যে সেই হাই প্রাইস ট্যাগটা রাখা, যেটা নিশাঙ্কা রাখছে। এমন না যে আমাদের বোলাররা তার এগেনস্টে কোনো ক্লু পাচ্ছে না, তাকে ক্রেডিট দিতে হবে যে তিনি কোনো ক্লু দিচ্ছেন না আসলে। আর আরেকটা হচ্ছে যে বোলিংও কিন্তু খুব বেশি ডিসিপ্লিন হয়নি আমাদের, বেশ এলোমেলো বোলিং দেখেছি, রাইট? যার কারণেই কিন্তু নিশাঙ্কা যেহেতু ফর্মে ছিলেন, সো সেই ফর্মটাকেই তিনি ক্যাশ ইন করেছেন। আরেকটা বলতে হবে যে উইকেট কিন্তু একটু বেটার বিহেভ করেছে আজকে গত দিনের তুলনায়। একটু লো যাচ্ছিল, একটু স্লো, বেশি কিছু ছিল না। আমাদের সিমাররাও কিন্তু মার খেয়েছে। নাহিদ রানার কথা যদি বলি, এক্সপেন্সিভ ছিল। এবাদত মাত্র 9 ওভার বল করেছে, তিনি ইনজুরি থেকে কামব্যাক করছেন, বাট স্টিল আমাদের প্রাইম বোলার তিনি। ওই জায়গা থেকে নাইম হাসানও লাস্ট ম্যাচে 5 উইকেট নিয়েছেন, এই ম্যাচে এসে তাকে কিন্তু টার্গেট করেছে। সো এই যে টার্গেট করার ব্যাপারটা থাকে, আমরা এই জায়গাটায় পিছিয়ে, তারা এই জায়গাটায় এগিয়ে। যেমন আমরা ফার্স্ট ইনিংসে তাদের 6 জন বোলার বল করেছে, এর মধ্যে 5 জনই উইকেট নিয়েছে। মানে হচ্ছে যে আমরা কিন্তু এই কাজটা করতে পারি এক্স্যাক্টলি। সো ওই জায়গাটা থেকেই যে প্রপার এক্সিকিউশন, শ্রীলঙ্কা মানে বাংলাদেশ থেকে অনেক এগিয়েছিল। আরেকটা যেটা বলছিলাম যে চান্দিমাল এবং নিশাঙ্কার যে পার্টনারশিপটা, গত টেস্টেও এরকম একটা পার্টনারশিপ হয়েছে, যদিও চান্দিমালকে আমরা ফিরিয়ে দিয়েছিলাম। এখানেও আজকে চান্দিমাল সেঞ্চুরি হওয়ার আগে ফিরে গিয়েছে, কিন্তু যাওয়ার আগে যে ক্ষতিটা করে দিয়ে গেছে, এই ক্ষতিটা আমরা পোষাতে পারিনি। উইকেটের বিহেভটা একটু অন্যরকম লাগলো। মানে এই জিনিসটা কালকে আমরা উইকেট রিড করতে ভুল করলাম, নাকি টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা আমাদের ভুল হয়ে গেল? না, ভুল না, আমরা বলবো আমরা বাজে ক্রিকেট খেলেছি। কারণ আপনি একটা ব্যাটিং দল যেভাবে তারা গত ম্যাচে ব্যাটিং করেছে, এসএসসি কিন্তু নোন ফর ব্যাটিং ফ্রেন্ডলি সারফেস। আমি যেটা এর আগেও বলছি যে 5 জন বোলার 6 জনের মধ্যে উইকেট পেয়েছে, মানে কিন্তু বোলারদের থেকে বেশি আমাদের ভুল ছিল। আমরা কিন্তু আমাদের উইকেটটাকে ভ্যালু
করিনি, ওরা তাদের সেই উইকেটটাকে ভ্যালু করেছে এবং অ্যাট দ্য সেম টাইম যে রান রেটে তারা ব্যাট করেছে এটা কিন্তু মানে এক্সেপশনাল। আমরা একটা সময় তারা কিন্তু প্রায় 5, 5.5, 6 করেও রান রেটে ব্যাট করছিল শুরুর দিকে, তারপরে গিয়ে কিছুটা ব্রেক দিয়েছে তাইজুল এবং মিরাজ। বাট আপনার দুই প্রান্তের মধ্যে এক প্রান্ত থেকেও যদি উইকেট টেকিং চান্স না আসে তখন গিয়ে কিন্তু বোলাররা ডিমোরালাইজ হয়ে যায়, তখন ক্যাপ্টেন রোটেট করে তার বোলারকে যে একটা উইকেটের আশায়। ওই জায়গাটাতেই আমরা পিছিয়ে গিয়েছি এবং এখন যে সিচুয়েশন শ্রীলঙ্কা, এর আগেও বললাম যে ওরা একবারই ব্যাট করতে চাবে, কালকেও দেখবেন যে সেম একটা ইন্টেন্সিটি নিয়ে আসবে তারা। এবং ভাইয়া যেটা বলছিলাম যে প্রেস কনফারেন্স মানে ম্যাচ শেষে প্রেজেন্টেশনে শ্রীলঙ্কার ক্রিকেটার বলেছেন যে আমরা চাইবো কালকে পুরো দিন ব্যাট করতে, এবং আপনি যেটা বলছিলেন যে তারা এক ইনিংস ব্যাটিং করার টার্গেটে আছে, তাহলে কি আমাদের এবার ইনিংস ডিফিট হওয়ার একটা চান্স তৈরি হচ্ছে? শ্রীলঙ্কাকে কালকে পুরো দিন ব্যাট করবে এবং আমরা কি সেই 8টা উইকেট তুলে নিতে পারবো কিনা, কি মনে হচ্ছে এখন? ফার্স্ট আপনার যে কোনো টেস্ট ম্যাচেই কিন্তু প্রথম শর্তই হচ্ছে যে 20 উইকেট নিতে হবে, নাহলে টেস্ট ম্যাচ জেতা যাবে না। প্রথম টেস্টে যেটা দেখেছি যে দুই দলই ব্যাটিং ভালো করেছে, যার কারণে কিন্তু টেস্ট ম্যাচটা ড্র হয়েছে। বাট এই ম্যাচে প্রথম দিন পরেই আমি বলছিলাম কিন্তু যে এই টেস্টের রেজাল্ট আসতে যাচ্ছে, কালকে বলেছি, রাইট। সো ওই জায়গাটা থেকেই শ্রীলঙ্কা যেহেতু এখন একটা ড্রাইভিং সিটে রয়েছে, তারা এই অপরচুনিটিটা ছাড়বে না। এখন যদি শ্রীলঙ্কা কোনো রকমে মানে অ্যাজিউম করে নেই যে 150 রানের লিড নিল, অল আউট হয়ে গেল, তখনও কিন্তু তারা স্যাটিসফাই হবে না। তারা চাবে যে অবস্থায় আছে অবশ্যই 250-300 এক্স্যাক্টলি, মানে তাদের কাছ থেকে এক্সপেক্ট। হ্যাঁ, এবং আজকে যে রেটে ব্যাট করেছে ওরা সেম রেটেই কালকে ব্যাট করতে চাবে। সো কালকের দিনটাও যদি ব্যাট করে ফেলে তখন তাদের মাথায় থাকবে যে 3 দিনের খেলা শেষ হয়ে গিয়েছে, 2 দিন হাতে রয়েছে, এনাফ আমাদের জন্য বাংলাদেশকে আরেকবার অল আউট করা। দেন কামস দ্য ইনিংস ডিফিট, এক্স্যাক্টলি। তখন আমরা খেলবো যে ড্র করা যায় কিনা বা ইনিংস ডিফিট হবে। বাট আমি চাবো বাংলাদেশ কালকে একটা ড্রামাটিক কামব্যাক করুক। বাট ড্রামাটিক কামব্যাকের কথা বলছেন, পেস বোলিং ইউনিটের যে অবস্থা, নাহিদের আজকে বোলিং দেখছিলাম যে তেমন শেপে মনে হচ্ছিল না। আমার মনে হচ্ছে নাহিদের উপর ওয়ার্কলোডটা বেশি পড়ে গেছে, এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, বা আমি ফেসবুকেও দেখছিলাম দর্শকরাও, বেশ কয়েকজন আমার ফ্রেন্ড সার্কেল বা যারা ফেসবুকে লেখালেখি করেন তারাও বলছেন যে নাহিদকে ওভার ইউজ করা হচ্ছে। নাহিদ একটু টায়ার্ড মনে হচ্ছিলেন। আপনার কাছে কি মনে হয়? আপনি তো ক্রিকেটটা ভালো বোঝেন, আপনি ক্রিকেট খেলেছেন, আসলে কি আমরা নাহিদকে ওভার ইউজ করে ফেলছি? দেখেন, ইয়াং একটা ছেলে, তাকে তো ওই চ্যালেঞ্জটাও অ্যাকসেপ্ট করতে হবে। আমি কালকে কিন্তু এটাও বলছিলাম যে নাহিদের জন্য এটাও একটা চ্যালেঞ্জ যে টানা 2 ম্যাচ খেলাই যাবে না এরকম তো কোনো রুল করে দেওয়া হয়নি। এটা তার বেটারমেন্টের জন্য, হয়তো যে তার বডির ওইভাবে রিল্যাক্স হওয়ার জন্য বা বডিটাকে ওইভাবে ওয়ার্কলোড ম্যানেজ করার জন্যই তাকে এক টেস্টে গ্যাপ দিয়ে আবার আরেক টেস্টে খেলানোর একটা যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট চলে। বাট স্টিল এক্সপ্রেস ফাস্ট বোলার, তার থেকে তো এক্সপেকটেশন থাকবে যে একটা স্পেল করে ঘুরিয়ে দিবে সব। আমি এখনও আশাবাদী, বিশ্বাস করেন, আমি জানি যে নাহিদ রানার ওই অ্যাবিলিটি রয়েছে। এই ধরনের প্লেয়াররা কিন্তু মানে প্রতিদিন আপনাকে ডেলিভার করবে না। সো যেদিন করবে সেদিন কিন্তু ম্যাচ টার্নিং ডেলিভারি হবে বা ম্যাচ টার্নিং একটা স্পেল করবেন তিনি। আমি ওই আশাতেই আছি। হ্যাঁ, এক্সপ্রেস ফাস্ট বোলারের যখন উইকেট থেকে কোনো বাড়তি সুবিধা না থাকে, শুধু গতি দিয়ে অনেক সময় হয় না, এটা নাহিদ রানার শিক্ষার একটা কার্ভ যাচ্ছে। কিন্তু এই শুধু গতি দিয়েই যে হয় না, এই কথাটাই মানুষজন বলছিল যে গতির সঙ্গে মাথাও খাটাতে হয়। রাইট। আই গেস নাহিদ রানা এখনো ওই মানে তেমন তো ম্যাচ খেলেন, স্টিল ইয়াং, বাট শন টেট আছেন। আই গেস ডে বাই ডে তিনি ওই ডেভেলপমেন্টটা করবেন। ডেফিনেটলি। এবং আরেকটা মাইনাস পয়েন্ট হয়েছে আমাদের যে আরেকজন পেস বোলার রয়েছে এবাদত, মানে ওর পার্টনার যে নাহিদের পার্টনার যে এবাদত, সেও কিন্তু ইনজুরি থেকে রিকভার করছে। সো তার উপরও কিন্তু বেশি লোড ফালানো যাবে না। আমার প্লেনের ইঞ্জিন একটা তো নষ্ট হয়ে আছে আর একটা একটু নড়বড়ে। রাইট। সো ওই এবাদতেরও ওই রিদমটা গেইন করাটা খুব জরুরি। আজকে অনেকদিন পর টেস্ট ম্যাচ খেলেছেন, সো তার ওই বডি কিভাবে রিঅ্যাক্ট করে দিন শেষে, আজকে রিকভার করবেন, পরের দিন আবার যদি ফ্রেশ হয়ে আসেন। বাট এবাদত কিন্তু অন অ্যান্ড অফ কয়েকটা ভালো বল করেছিলেন, কিন্তু শুরুর দিকে তার স্পেলে কিছু ভালো বোলিং ছিল। বাট ওই যে উইথ দ্য টাইম তিনি অ্যাডজাস্ট করতে পারেন। বাট আমার মনে হয় যে আরেকটু আমাদের স্পিনারদের কাছ থেকে এক্সপেকটেশনটা বেশি। আমরা কালকে দেখছিলাম যে বল কিছুটা লো করেছিল, বল কিছুটা টার্ন করছিল। রাইট। সো ওই জায়গা থেকে স্পিনারদের রোলটা অনেক বড়, যার জন্য কিন্তু তারা নাইম হাসানকে টার্গেট করেছে। একটা বড় গ্যাম্বল কিন্তু নেওয়া হয়ে গেছে। আমরা 3 স্পিনার নিয়েছি। আমাদের কিন্তু 3 জনই কিন্তু একদম কোয়ালিটি স্পিনার, মানে 2 জন তো 200+ উইকেট টেকার। নাইম হাসান লাস্ট ম্যাচে 5 উইকেট নিয়েছে। সো ওই জায়গা থেকে স্পিন ডিপার্টমেন্টে
ওদের থেকে আমাদের বেটার, বাট এখন আমরা যদি ওইটাকে মাঠে প্রতিফলন না দেখাতে পারি তাহলে ডিফিকাল্ট হবে। আর যেহেতু প্রথম টেস্টটা ড্র হয়ে গিয়েছে, এই টেস্ট ম্যাচটা কিন্তু দুই দলই মরিয়া থাকবে রেজাল্ট নিজেদের ফরে আনার জন্য। এখন যেহেতু বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে রয়েছে, এখন বাংলাদেশকে আবার বেসিক ক্রিকেটে ফেরত যেতে হবে, যে কালকের দিনে আমরা তাদেরকে কত দ্রুত অল আউট করতে পারি, রানের যে ফ্লোটা সেটা কমিয়ে রাখা, যদি উইকেট না পড়ে তাহলে একটু টাইট বোলিং করা, যেটা আজকে শুধু তাইজুল আর মিরাজ একটা স্পেলে কিছুক্ষণ করেছিলেন, বাট যখনই একজন বোলার চেঞ্জ হয়েছে তাকে কিন্তু তারা টার্গেট করেছে। তারা জানতো যে পরবর্তীতে যে আসবে আমরা তাকে টার্গেট করি। দিন শেষে কিন্তু উইকেটগুলো নাইম এবং তাইজুলই নিয়েছেন মিরাজের কাছ থেকে। আমরা মিরাজের স্পেলটা যদি দেখি, আমি দেখেই বলছি, মিরাজ কিন্তু আজকে বোলিং করেননি, মানে তেমন বোলিং করেননি। 16 ওভার 57 রান দিয়ে একটা মেডেন দিয়েছেন। অনেক সময় আমরা দেখা যায় মিরাজ এবং তাইজুল দুজন এক প্রান্ত থেকে টানা বোলিং করেছেন, আজকে সেটা হয়নি, 16 ওভার বোলিং করেছে মিরাজ। এটার একটা রিজন হচ্ছে যে উইকেট যখন না পায় ক্যাপ্টেন এবং ব্যাটাররা যখন স্বাচ্ছন্দ্যে খেলতে থাকে বা কোনো চান্স ক্রিয়েট না করতে পারে, তখন গিয়ে ক্যাপ্টেন কিন্তু চিন্তা করে যে আমার আর কি রিসোর্সেস আছে। সো ওই জায়গা থেকেই কিন্তু বিভিন্ন বোলারকে ইউজ করেছেন, রোটেট করেছেন বোলারদেরকে। বাট ওই যে পেস বোলিংয়ে ওদের যেমন পেস বোলাররা মাঝে মাঝে এসে 3-4 ওভারে একটা স্পেল করে দিয়ে একটা ব্রেক থ্রু দিয়ে দিত, সেইটা আমাদের মিসিং ছিল আজকে। আরেকটা ব্যাপার, এখন যে অবস্থায় আছে আমরা কি বলতে পারি শ্রীলঙ্কার ড্রাইভিং সিটে আছে? হ্যাঁ, আমি আগেই বললাম, ইনফ্যাক্ট প্রথম দিনে কিছুটা ড্রাইভিং সিটে ছিল, আজকে দ্বিতীয় দিন শেষে আমি বলবো যে তারা টোটালি ইন কমান্ড। এই টেস্ট ম্যাচে যদি রেজাল্ট ফরে আসে, শ্রীলঙ্কার ক্ষেত্রে এটা 60 to 70% চান্সেস আছে শ্রীলঙ্কা এই টেস্ট ম্যাচটা জেতার। বাট যেহেতু টেস্ট ম্যাচ, এভরিডে ইজ এ নিউ ডে, সো ওই জায়গা থেকে এরকম একটা টার্ন অ্যারাউন্ড করেছি, এবং আমি চাবো বাংলাদেশ এরকম একটা টার্ন অ্যারাউন্ড করুক। কারণ একটা টেস্ট সিরিজ যদি আপনি প্রথমটা ড্র করেন, তারপরটা হেরে আসেন, অনেকটা ডিমোরালাইজিং। বাংলাদেশ অ্যাটলিস্ট চেষ্টা করুক যে এই সিরিজটা যেন তারা না হারে। এর জন্য বোলিং তো আছেই, ব্যাটিংটা অনেক বড় পরীক্ষা দেওয়া বাকি রোগীদের। মাজা ভাই, আরেকটা ব্যাপার, আপনার কাছে কি মনে হয় যে শ্রীলঙ্কা কত লিড নিয়ে দিন শেষ করতে পারে? মানে কালকে কি ফুল ডে ব্যাট করবে তাদের মনে হয়? হ্যাঁ, আমার মনে হচ্ছে কালকে ফুল ডে ব্যাট করবে। কালকে তারা যত সম্ভব রান দ্রুত বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে, এবং আমি যেমনটি বলছিলাম তারা চান্স নেবে যে একবারই যদি ব্যাট করা যায়। কালকে কি এমন হবে, আমি যখন ছোট ছিলাম, আমি যখন স্কুলে যেতাম, দেখা যেত শ্রীলঙ্কার 1-2 উইকেট পড়ে গিয়েছে, জয়বর্ধনে এবং সাঙ্গাকারা নেমেছে। আমি স্কুল থেকে আসতাম, খাবার নিয়ে টিভির সামনে বসতাম, দেখতাম জয়বর্ধন এবং সাঙ্গাকারা তখনও ব্যাটিং করছেন। কালকে কি এমন কিছু একটা পসিবিলিটি আছে? ওই ক্যালিবারের প্লেয়ার শ্রীলঙ্কায়, হ্যাঁ তাদের ভালো প্লেয়ার রয়েছে, বাট আপনি ওই যে সাঙ্গা মাহেলার মতো এখনও তাদের কাছ থেকে এক্সপেক্ট করতে পারেন না, কারণ এক্সপিরিয়েন্সের অভাব রয়েছে। আমাদের টিম, আমি যদি খাতা কলমে দেখি, আমাদের টিমও তো খারাপ না। সো ওই জায়গাটা থেকে আমাদের ওই অ্যাবিলিটি আছে, এবং টেস্ট ম্যাচে আমার মনে হচ্ছে যে এভরিডে ইজ আ নিউ ডে। আর বাংলাদেশ যদি রাইট ফ্রেম অফ মাইন্ড নিয়ে নামে, যদি দ্রুত কিছু উইকেট নিতে পারে আর্লি, প্রথম সেশনটার মধ্যে যদি 2টা উইকেট নিতে পারে বা 3টা উইকেট নিতে পারে, তাহলে কিন্তু গেমের সিনারিওটাই চেঞ্জ হয়ে যাবে। আপনার কাছে কি মনে হয় কালকের দিনে আমাদের সবচেয়ে পুরো ম্যাচ ঘোরানোর হাতিয়ারটা কে হতে পারেন? তাইজুল, কারণ তার যে ক্যালিবার রয়েছে যে লম্বা সময় বল করা, তো ব্যাটারকে বিরক্ত করতে থাকবেন, তো তিনি ওয়ার্ক হর্স টাইপের বোলার কিন্তু। সো একবার যখন রিদমটা পেয়ে যাবেন, বলটাও যখন কিছুটা পূরণ হতে থাকবে, তখন তার গ্রিপটাও ভালো হতে থাকবে। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে পার্টনারশিপ বোলিংটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে। মিরাজের জন্য মিরাজের জন্য বা নাইমের ক্ষেত্রে তাদের রোলটা কি থাকবে, এখন টিম ম্যানেজমেন্ট কিভাবে ডিসাইড করে, নাকি তাইজুল এক এন্ড থেকে টাইট বোলিং করে যাবে, এই এন্ড থেকে উইকেট টেকিং ডেলিভারি আসবে। ফিল্ড সেট আপটা আরেকটু পজিটিভ থাকা দরকার, কারণ যেহেতু অলরেডি লিড নিয়েই ফেলেছে তারা, এখন আরেকটু অ্যাটাকিং মাইন্ডসেটে থাকা দরকার। প্লাস পয়েন্ট বাংলাদেশের জন্য যেটা হতে পারে, 78 ওভারের খেলা হয়েছে, আর 2 ওভার পরেই আমরা নতুন বল পাবো। নতুন বল, এবাদত যদি নতুন বলটা হাতে নেন, আই গেস আমার মনে হয় এবাদত এবং নাহিদকে দিয়ে কালকে ফার্স্ট স্পেল, নতুন বল যারা অনেক ক্ষেত্রে কিন্তু তাইজুলও নতুন বলে বল করে, মিরাজকেও আমরা দেখি, নাইমকেও দেখি নতুন বলে বল করতে। সো আমার মনে হচ্ছে যে ছোট ছোট স্পেলে সিমাররা কার্যকারী হবে, বাট যদি আপনি লং রানে ভাবেন, কালকে শ্রীলঙ্কাকে অল আউট করতে হলে আমাদের স্পিনারদের রোল অনেক বড় থাকবে। তো দিন শেষে এখন কলম্বো টেস্টের ভাগ্য পুরোপুরি বাংলাদেশের হাতে নেই, বাংলাদেশের হাত থেকে প্রায় ছুটেই গিয়েছে, এখন শ্রীলঙ্কার হাতে ম্যাচ। না, স্টিল আমি বলবো যে বাংলাদেশ যদি হার্ডওয়ার্ক করে, বাংলাদেশ যদি এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলে, এখনও বাংলাদেশের হাতে আছে। আপনি দিন খারাপ গেলেও দেখে যে আপনি টেস্ট ম্যাচ হেরে যাবেন, এই আশা করাটা ঠিক হবে না। আমার মনে হচ্ছে যে বাংলাদেশের ওই অ্যাবিলিটি আছে, এখন তাদের ওই মেন্টালিটিটা কেমন থাকে, এইটাই হলো গিয়ে দেখার বিষয়। মাজহার ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার সঙ্গে আবার আজকে কথা বলে ভালো লাগলো। কালকে তো ইনশাল্লাহ আমরা আশা করছি কালকে একটা ভালো কিছু বলতে পারবো, খুব একটা কিন্তু ভালো বলতে পারি,
এইসব দিনে হয় কি যে আমরা জানি আমাদের কি বলতে হবে বা কি কি প্রশ্ন করতে হবে, এর বাইরে এক্সেপশনাল কোনো Right, প্রশ্ন করার right. আমাদের সুযোগও থাকে না। Right. তো আমরা কালকে মুভিং ডে যেহেতু টেস্ট হ্যাঁ, ম্যাচের কাল- থার্ড কালকে ডেটাকে একটা মুভিং crucial ডে day, বলে, হ্যাঁ, সো ওই দিনটাই ডিসাইড করবে যে টেস্ট ম্যাচটা কোথায় যাচ্ছে। কালকের দিনটা দুই দলের জন্যই ক্রুশাল। থ্যাংক ইউ সো মাচ মাঝে ভাই, থ্যাংক ইউ। Pleasure. ইনশাল্লাহ কালকে আবার কথা হবে। প্লেজার।